বাপ বেটা দুজনে খেলা দেখছিলাম, ওদিকে বাপ বেটাকে তো হারানো হয়েছে না, এখানে বাপ বেটা আমরা খেলা দেখছিলাম, আর আজকে যে হারানো হলো কি হলো, বাপ বেটাকে হারানো হয়েছে। মনে করে দেখুন কি বলতে চাইছি। এটা বললে আমার দেখি রেগে যান ওনারা। কেন রেগে যান বলুন তো? ওপার থেকে লোকজন রেগে যান, কেন রেগে যান? আপনারা জাতির পিতা হিসেবে ওই জিন্নাকে পালন করছেন না নতুন করে? এতদিন তো আমরা বলতাম না, এতদিন কিন্তু বলতাম না, এখন এই কথাগুলো আসছে কেন? লজ্জা করা উচিত যে আপনারা যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে দেশটা মানে গঠিত হলো, সেই পাকিস্তানের লোকজনদেরকে নিয়ে আপনারা পালন করছেন, জিন্নার জন্মদিবস পালন করা হচ্ছে। নমস্কার। ভিডিওর শুরুতে অনেক অনেক অভিনন্দন ইন্ডিয়ান ক্রিকেট টিমকে, অনেক অনেক শুভেচ্ছা সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য আমাদের। হ্যাঁ, কিছুদিন আগে আমরা তাদের সাথে হেরে গেছি, পরে পাকিস্তানের সাথে তারাও জিতে গেছে, 2টা ম্যাচ পরপর জিতে গেছে, তো অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। তো চলো শুরু করি। আরামবাগ টিভি শফিক স্যারের চ্যানেলের ভিডিও আমি ইউজ করেছি, তো সবাই যাও ভিজিট করো। স্যার খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, কথা বলে স্টেট ফরওয়ার্ড, তার জন্য খুব ভালো লাগে। তোমরা অনেক অনেক সাজেস্ট করো যে তার ভিডিওগুলো তুমি একটু ব্যবহার করে কথা বলো, রিয়াকশান দাও। তো আমার ছোট বোন, আমরা 2 ভাই বোন, আমরা বাংলাদেশে বলতেছি, আর সবাই একবার জোরসে বলো জয় শ্রীরাম এবং কমেন্ট করে জানাও। আর ওর একটা নতুন ইউটিউব চ্যানেল, শর্ট ভিডিও আপলোড করে ব্লগিং, তো তোমরা চাইলে প্লিজ ওর চ্যানেলটা ভিজিট করতে পারো, ভালো লাগবে, ঠিক আছে? আর ওখানে যে বলো তুমি এখান থেকে ওখানে গেছো, তাহলে তোমার নাম পরবর্তী ভিডিওতে মেনশন করে দেবো, ঠিক আছে? তুই কিছু বল, তোর চ্যানেল আমি বলতেছি, বল। আমার চ্যানেল ক্রিয়েটিভ সুধা, তোমরা প্লিজ আমার চ্যানেলে একটু ভিজিট করে আসতে পারো, আর ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো অরিজিনাল ভিডিও দেখি, ডিসক্রিপশন স্টার্ট। সে একটা খুশির মুহূর্ত, আসলে মুহূর্তগুলো অন্যরকম, ভাষায় ব্যক্ত করা যায় না আসলে। শুধু ইন্ডিয়ান যারা তারাই বুঝবে এই ফিলটা কেমন, ঠিক আছে? ছেলে, আমার ছেলে একসঙ্গে বসে খেলা দেখছিলাম। আচ্ছা, আমার ছেলে, আচ্ছা, তো ও খুব এনজয় করেছে, ভারত জিতে গেছে, ইন্ডিয়া জার্সি পরে খুবই এনজয় করেছে, আমিও করেছি। তবে দর্শক, আমি কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে খুবই টেনশনে পড়ে গেছিলাম। কেন? কারণ প্রথম ইনিংসটা হওয়ার পরে আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, সেখানে জয়টা মোটামুটি নিশ্চিত বলেই ফেলেছিলাম, এবং পাকিস্তান বাংলাদেশ এইসব কথাগুলো মানে পাকিস্তান বাংলাদেশকে উদ্দেশ্য করে কিছু কথাও বলে ফেলেছি। আমি দেখছিলাম যে আপনাদের মধ্যেই কেউ কেউ আমাকে বলছিলেন যে এত তাড়াতাড়ি কেন বললেন, খেলাটা তো একটু মানে এগোতে দিতে পারতেন, যদি উল্টো রেজাল্ট হয়ে যায় তাহলে কি হবে, আপনাকে তো সবাই উল্টো পাল্টা বলতে শুরু করবেন। আমার মনে বিশ্বাস ছিল যে যে স্কোরটা হয়েছে এটাকে টপকে যাবে ভারত খুব সহজেই, বিশ্বাস ছিল। কিন্তু আমি দেখছি আপনাদের মধ্যেই কেউ কেউ বলেছেন যে ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা, যে কোনো সময় যে কোনো মানে ঘটনা অঘটন ঘটতে পারে। তো আপনি এতটা কি মানে কেন আগ বাড়িয়ে কেন এই কথা বলতে গেলেন? তো এইসব কমেন্ট দেখে খানিকটা ঘাবড়েছিলাম যে সত্যি যদি অঘটন কিছু ঘটে যায়। দেখুন, যে স্কোর হয়েছে, ভারতের যা পারফরমেন্স, জয়টা নিশ্চিত, কিন্তু খেলাতে বিশেষ করে ক্রিকেটে অঘটন কিন্তু অনেক সময় ঘটতে পারে। তো অঘটন যদি ঘটে যায় তখন কি হবে? অঘটন ঘটলে আমরা যদি বলি যে অঘটন অঘটন, অন্য পক্ষ তো বিশ্বাস করবে না, তখন তো তারা আমাদেরকে নানানভাবে সব বলা শুরু করে দেবে। তো ফলে ঘাবড়েই ছিলাম। আর ঘাবড়ে থাকার কারণে বলতে পারেন যে আমি কিন্তু অনেকদিন পরে আজকে অনেকটা মন দিয়ে খেলা দেখেছি। ছোটবেলায় যখন খেলা দেখতাম তখন তো মন দিয়েই খেলা দেখতাম, তখন তো আমি দর্শক বলেছি আপনাদেরকে যে মানে খেলা যখন শুরু হবে তার থেকে অন্তত মানে 15 মিনিট আগে টিভির সামনে গিয়ে বসে থাকতাম, মানে টস যখন হবে সেটাও না মিস করি। তারপরে খেলা দেখতে বসলাম, প্রত্যেকটা বল কিভাবে বল যাচ্ছে, বল সুইং করছে কি করছে না, কোন বলের কত গতি, এই সমস্ত নজর করতাম। হিসু পেত কিন্তু উঠতাম না যতক্ষণ না মানে 15 ওভার মানে 15 ওভারটা হচ্ছে, ওই ড্রিঙ্কস এর যে সময়টা, তখন তো হতো মানে 15 ওভার হয়ে গেলেই ড্রিঙ্কস হতো, গাড়ি নামতো, আমরাও সেই সময় খালি আমাদের ট্যাঙ্ক খালি করতে বেরোতাম। তার আগে হিলতাম না, যতই পাক আমরা কিন্তু হিলতাম না। খেলা মানে এতটাই দেখতাম, এবং
জয় নিশ্চিত বা হার নিশ্চিত, তবুও শেষ বল পর্যন্ত দেখবো, তবুও শেষ বল পর্যন্ত দেখবো, শুধু শেষ বল পর্যন্ত না, ম্যান অফ দ্য ম্যাচ কে হচ্ছেন সেটা পর্যন্ত অপেক্ষা করতাম। ইংরেজিতে ওখানে হতো, ইংরেজি বুঝতাম না, তাও দেখতাম, ওই হাব ভাব, ওই আকার ইঙ্গিতে মাথা নাড়াতাম, কতটা কি বুঝতাম কে জানে, কিন্তু ওই আর কি সব বুঝছি, বোঝার চেষ্টা করছি, চোখ একেবারে টিভির পর্দায়, পলক পড়তো না, এতটাই নেশা ছিল ক্রিকেটে। ফুটবলেও ছিল, কিন্তু ক্রিকেটটা 92 এর পর থেকে নেশাটা বাড়ে। নেশা বলতে কি, 92 এতে আমি প্রথম জেনেছি ক্রিকেটের এরকম একটা ব্যাপার স্যাপার আছে বলে। ওয়ার্ল্ড কাপ আমার খুব মনে আছে, তখন 3-4 বা কিছু একটা পড়তাম সেই সময়, কোন ক্লাস ভুলে গেছি। তো তারপর থেকে ক্রিকেট খুব আমাদের কাছে জনপ্রিয় হয়ে গেল। আমি জানি না আপনারা সব কে কোথা থেকে দেখছেন আরামবাগ টিভি। আমরা যেখানে খেলতাম, হয়তো অনেকে খেলেন, লাড়াবাড়ি, লাড়াবাড়ি জানেন, ধান জমি, আমাদের আমাদের গ্রামে মাঠ নেই, খেলার কোনো মাঠ নেই, ফলে ফুটবল খেলার তো কোনো চান্সই নেই। আর ক্রিকেটটা লাড়াবাড়ি জমি বাড়িতেও খেলা যেত, ফুটবল তো সমান না হলে খেলা যায় না, কিন্তু ক্রিকেটটা লাড়াবাড়ি, ওই ধান বাড়ি, ধান শীতকালে ধান উঠে গেল, গোড়াগুলোকে ছোট ছোট করে কেটে ফেলা, আর যেখানটা পিচ হবে সেখানটায় কোদালে করে কুপিয়ে কুপিয়ে জল টল দিয়ে মানে গাছের গুড়ি বা ওই ডাবা, গরু জাব খায় না, মানে খাবার হয়, সে ডাবা হয় সিমেন্টের, ডাবা দিয়ে গড়িয়ে গড়িয়ে, ওই ধান সিদ্ধ করার ডাবা গোল গোল নিয়ে এসে গড়িয়ে গড়িয়ে পিচটাকে সোজা মানে প্লেন করে সেখানে আমাদের খেলা শুরু। ওই পিচটাই শুধু প্লেন, বাকি সব এবড়ো খেবড়ো। বল এক চান্সে গেলে ধরা যাবে, ক্যাচ মানে ধরতে পারা যাবে, যদি বল কোথাও ড্রপ খেয়ে যায়, সেই বল ড্রপ খেয়ে কোন দিকে যাবে বোঝা খুব মুশকিল। তাতেই আমরা খেলতাম, তাতেই টুর্নামেন্টের আয়োজন করতাম। এমনও আমাদের অভিজ্ঞতা আছে, টুর্নামেন্টের আয়োজন করেছি, আমাদের মাঠ দেখে খেলতে এসে টিম চলে গেছে, বুঝে ও এই মাঠে খেলা যায় নাকি ক্রিকেট, আমরা তো এই মাঠেই খেলি রে ভাই, ডিরেক্ট মারো, এই 4 ছক্কাতে খেলা, 1 রান 2 রান, বল কোন দিকে যাবে গড়িয়ে গড়িয়ে সেই ভরসায় থেকো না, খেলো। তো এটাই আর কি, টুর্নামেন্টের আয়োজন হচ্ছে, খেলাধুলা করেছি, সে এক আলাদা আনন্দ ছিল, আলাদা আনন্দ। এত এন্টারটেনমেন্ট আজকালকার যুগে নেই, সে এক আলাদা অনুভূতি। তখন টিভি দেখতে যাওয়া মানে ওই, এখন তো বাড়ি বাড়ি টিভি, মোবাইল ওটা তো না, তখন ওই ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে এসে টিভি দেখা, আবার পরে কারেন্ট এলো যখন ব্যাটারিটা উঠে গেল, তখন কারেন্ট অফ মানে সব বাইরে গিয়ে বসে থাকা, আবার কারেন্ট এলে সব ছোট 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 কারেন্ট এসে কাছে খেলা দেখতে বসবো, সে আলাদা আরো মানে বিরাট অভিজ্ঞতা। তারপরে আরো সব কাহিনী আছে, যারা আমি আজকে অনেক গল্প করে ফেলছি, খুব আনন্দ হচ্ছে তো আজকে, যে ছবি ঝিলঝিল করছে টিভিতে, DD1 ছবি ঝিলঝিল করছে, অ্যান্টেনা বাঁশেতে বাঁধা, ঘোড়া ঘোড়া ঘোড়া, একজন অ্যান্টেনা ঘোরাচ্ছেন আর আমরা সব টিভি দেখে বলছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে গেল, ও আগের ছবিটা ভালো ছিল, আর একটু ঘোড়া অ্যান্টেনাটা, একটু বাসটা ঘোড়া ঘোড়া, ওই ঝিলঝিল ঝিলঝিল ঝিলঝিল, স্কোরটা হয়তো বোঝা যাচ্ছে, ছবিটা হয়তো হালকা হালকা আসছে, তাও দেখছি। এখন তো ছবি ডিজিটাল, তখন মানে তাই দেখতাম, কি আনন্দ ছিল দর্শক। যাই হোক, তো আজকে অনেকদিন পরে মন দিয়ে খেলা দেখেছি, টেনশনে, আমার নিজস্ব টেনশন, আমার এরকম টেনশন এই ইদানিং কালে কখনো হয়নি। মানে আপনারা অনেকে ঘাবড়ে দিয়েছিলেন আমাকে, যে 241 রানটা তো একটা ফ্যাক্টর, প্রথম দিকে উইকেটের ঝটকা হয়ে গেলে তখন কি হবে, 3-4টে উইকেট পড়ে গেলে কি হবে। রোহিত শর্মা যখন পড়ে গেলেন আমার খানিকটা ভয় হয়ে গেছিল। তারপরে গিল খেলছিলেন, গিল খেলতে খেলতে যখন বিরাট কোহলি এলেন, আমি সব টার্গেট বেঁধে নিই যে 30 রান, ওরকম সময় তো একটা পড়ে গেল উইকেট সম্ভবত, আমি বললাম 50টা যাক, 50-এ পড়া ঠিক করলাম যে এই জুটিটা 100 করে দিই, 100 করে দিলে অনেকটা টেনশন ফ্রি। 100 হয়ে গেল ওই জুটিতে। তারপর তো গিল আউট হয়ে গেলেন, তারপরে জুটিটাকে ভাবলাম অন্তত 150 হোক, এরা যদি 150 টেনে দেয় তাহলে আমার নিশ্চিন্তে। 150-র পরে দেখি 150 ক্রস করে চলে যাচ্ছে, তখন ভাবলাম ম্যাচ হাতে। যখন 170-72 হয়ে গেছে তখন বুঝে গেছি ম্যাচ জিতে গেছে, ম্যাচ হাতে, তখন ফ্রি, তখন টেনশন ফ্রি, আর দেখছি আমার উপরে কে কি কমেন্ট করছেন। তারপরে তো টাইম পাস, তারপরে পরে উইকেট পড়েছে বটে, কিন্তু আমরা তখন ভেবে নিচ্ছি ম্যাচ হাতে, ম্যাচ হাতে। তবে কোহলির সেঞ্চুরিটা হবে কিনা সেটা নিয়ে টেনশনে ছিলাম, যে জিতছে তো নিশ্চিত, কিন্তু কোহলির সেঞ্চুরিটাও হয়ে যাক, পাকিস্তান ম্যাচে কোহলি সেঞ্চুরি করছেন, আর একটা হয়ে যাক। তো কোহলি উনিও বিরাট প্লেয়ার, তো ব্যাটিংটা শেষের দিকে উনি করছিলেন, শেষ বলে দরকার ছিল 2, ব্যাস ওনার দরকার ছিল 4 মেরে সেঞ্চুরি হয়ে গেল, টিমের জিত হয়ে গেল। এর থেকে আনন্দ আর কি হতে পারে। আমার ছেলেও খেলা দেখছিল, ও তো লাফাতে শুরু করে দেয়, বাপ বেটা দুজনে খেলা দেখছিলাম, ওদিকে বাপ বেটাকে তো হারানো হয়েছে না, এখানে বাপ বেটা আমরা খেলা দেখছিলাম, আর আজকে যে হারানো হলো, কি হলো, বাপ বেটাকে হারানো হয়েছে, মনে করে দেখুন কি বলতে চাইছি।
এটা বললে আমার দেখি রেগে যান ওনারা। কেন রেগে যান বলুন তো? ওপার থেকে লোকজন রেগে যান, কেন রেগে যান? আপনারা জাতির পিতা হিসেবে ওই জিন্নাকে পালন করছেন না নতুন করে? রাইট, এতদিন তো আমরা বলতাম না, এতদিন কিন্তু বলতাম না, এখন এই কথাগুলো আসছে কেন? লজ্জা করা উচিত। যে আপনারা যে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে দেশটা মানে গঠিত হলো, সেই পাকিস্তানের লোকজনদেরকে নিয়ে আপনারা পালন করছেন, জিন্নার জন্মদিবস পালন করা হচ্ছে, হ্যাঁ, ভাষা দিবস হয়েছে, মানে ভাষা আন্দোলন হয়েছে 52-তে, ভাষা আন্দোলন মানে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে হবে বলে কি লড়াই করেছেন ওখানকার লোকজনেরা, যাদের উপরে নির্বিচারে পাকিস্তানের বাহিনী গুলি চালিয়েছে, বরকত জব্বারদের প্রাণ চলে গেছে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য। এখন দেখবেন যে কোনো মুভমেন্ট হবে, কিছু হবে, দেখবেন বাংলা ভাষার কটা পোস্টার আর কটা অন্য ভাষার কটা পোস্টার, কটা অন্য ভাষার পোস্টার দেখবেন। আবার তো জিন্দাবাদ জিন্দাবাদ তো চলছে, তো এগুলো তো এসে যায় কথাগুলো। হ্যাঁ, আক্ষেপের জায়গাতে আমাদের কথা এসে যায়, হয়তো ডিরেক্টলি এইসব শব্দগুলো আমরা বলি বলে কেউ কেউ আঘাতপ্রাপ্ত হন বাংলাদেশ থেকে, আমাদেরও বেরিয়ে যায় মুখ দিয়ে, হাব ভাব দেখে বেরিয়ে যায় মুখ দিয়ে। তো না না, এতে নাকি ওনারা কষ্ট পান। যদি সিরিয়াসলি কষ্ট পান তাহলে বলো ভালো, অন্তত আমরা যেটা বলতে চাইছি যে কেন আপনারা ওদেরকে এইভাবে মেনে নিচ্ছেন, যাদের যাদের যারা যাদের অত্যাচারে আপনারা অত্যাচারিত ছিলেন, দেশটা আলাদা গঠন হলো, ভারত সেখানে হেল্প করলো, নিজেদের মতো করে বাঁচুন না। যদি গায়ে লাগে এই কথাগুলো যে না আমরা ওরকম না, তাহলে থাকুন ঠিক মতো করে, আমাদের ধারণা আবার নতুন করে পাল্টে যাবে। যা করেন সেখান থেকে কথাগুলো উঠে আসে। তো যাই হোক দর্শক, আজকের যে জয়টা হয়েছে ভারতের, এতে কতগুলো বিষয় হলো। প্রথমত 3 দিনের টুর্নামেন্ট শেষ কার্যত, 19 তারিখে টুর্নামেন্ট শুরু হলো, আজকে 23 তারিখ, পাকিস্তানের টুর্নামেন্টের জৌলুস খতম। এই জন্য খতম, পাকিস্তান তো ছিটকে গেল কার্যত, ছিটকে গেল। আর কি করে পাকিস্তান? খেলা বাকি আছে একটা বাংলাদেশের সঙ্গে, তার আগে বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের খেলা আছে, সম্ভবত কালকে খেলা আছে। ওখানে যদি মানে নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়ে দিবে, যদি নিউজিল্যান্ডকে বাংলাদেশ বিরাট ব্যবধানে হারায়, রান রেট একেবারে বিরাট, এতে তখন একটা অপশন আসবে যে বাংলাদেশ নিউজিল্যান্ডকে বিরাট ব্যবধানে হারালো, আর পাকিস্তান বাংলাদেশের ম্যাচে বাংলাদেশকে পাকিস্তান একটা বড় ব্যবধানে হারালো, রান রেট এসে যাবে, তাহলে সবার 2 পয়েন্ট, ইন্ডিয়া তো 4 পয়েন্ট হয়ে গেছে, তো সেমিফাইনালে চলে গেছে। বাকি এই গ্রুপের আরো যে 3টে টিম আছে তার মধ্যে একটা টিম যাবে, নিউজিল্যান্ড 2 পয়েন্ট পেয়ে বসে আছে। কালকে বাংলাদেশের খেলা, বাংলাদেশ আমি ধরছি তর্কের খাতিরে, স্বপ্নের ব্যাপার, জিতলো, তাহলে বাংলাদেশের 2 পয়েন্ট হয়ে যাবে, নিউজিল্যান্ড 2 পয়েন্ট, বাংলাদেশ 2 পয়েন্ট। লাস্ট ম্যাচ যেটা হবে বাংলাদেশ পাকিস্তান, এখন পাকিস্তান 0, সেখানে যদি আবার পাকিস্তান বাংলাদেশকে হারায় তাহলে পাকিস্তানের 2 পয়েন্ট, তখন রান রেট ধরে এগিয়ে আসবে যে কে সেই ফাইনাল খেলবে। সে বিরাট মানে সেই বাট, কিন্তু যদি অনেক ব্যাপার দেখতে চাই, অসম্ভব একটা ব্যাপার। সুতরাং ধরা যায় পাকিস্তান ছিটকে গেছে, আর কালকে খেলাটাতে নিউজিল্যান্ড জিতে গেলে আরো নিশ্চিত হয়ে গেল সব দিক দিয়ে। শুধু শেষে একটা হালুয়া রুটির ম্যাচ হবে, দুজন মিলে খেলবে পাকিস্তান বাংলাদেশ, যেই জিতুক কিছু লাভ হবে না, নিজেরা খেলবে ভাই ভাই, খেলে রুটি হালুয়া সিমাই টিমাই খেয়ে সব যে যার বাড়ি চলে যাবেন, মানে বাংলাদেশ বাড়ি চলে যাবেন পাকিস্তান থেকে, আর পাকিস্তান ওখানে রয়ে যাবে, এর বেশি কিছু হবে না। তাহলে ক্রিকেটে যে জৌলুসটা ছিল টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা তো খতম হয়ে গেল। এবার কোনরা কে উঠবে, ফাইনাল খেলবে সেটা। আর আমি আগের ভিডিওতে বলেছি, ভারত যদি উঠে যায় তাহলে ফাইনাল ম্যাচটাও ওখানে হবে না, আয়োজকের ভূমিকায় পাকিস্তান, কিন্তু ফাইনাল ম্যাচ পাকিস্তান হবে না, কারণ ভারত উঠলে ভারত পাকিস্তান খেলতে যাচ্ছে না, যা খেলা হবে তার সব দুবাইয়ের মাটিতে। তাহলে সেই ফাইনাল হবে একটা অন্ততপক্ষে দুবাইয়ের মাটিতে, আর ফাইনাল হবে একটা দুবাইয়ের মাটিতে, একটা সেমিফাইনাল শুধু পাকিস্তানের মাটিতে হবে। কিন্তু দেশ যখন এইভাবে ছিটকে যায় তখন মানুষের মধ্যে কি আগ্রহ থাকে? সেজন্যই বলছি জৌলুসটা পাকিস্তানে এই টুর্নামেন্টে শেষ হয়ে গেছে। 19 তারিখে উদ্বোধন হয়েছে, আজকে 23 তারিখ, আজকেই মোটামুটি টুর্নামেন্টের জৌলুস খতম। আর কালকের পর বাংলাদেশও মোটামুটি শুয়ে পড়বে, তার আর কিছু করার থাকবে না। নিউজিল্যান্ডের কাছে হেরে গেলে ভারত এখন 1 নম্বর পজিশন হয়ে থাকবে। তো সেই জন্য একটা আনন্দের ব্যাপার, একটা চাপা টেনশন আপনারাই দিয়ে দিয়েছিলেন, তো এখন আমরা কিন্তু মুক্তি পেয়ে গেছি দর্শক। এবার আরো খেলা বাকি রয়েছে। নিউজিল্যান্ড ম্যাচটা ভারতের কাছে নিয়ম রক্ষার বলতে পারি চলে গেছে না, তাও আরো পয়েন্ট ভালো হওয়ার জন্য, পারফরমেন্স আরো ভালো হওয়ার জন্য, বা ওই এখন নিউজিল্যান্ডে যদি সব কটা ম্যাচ জিতে যায় সে আবার 1 নম্বর পজিশন পেয়ে যাবে, তখন সেমিফাইনালের এদিক ওদিক হয় না, সেসব অঙ্ক আছে। তো আশা করি ওই ম্যাচটাও খুব ভালো হবে, তো দেখা যাক কি হয়।
এই হচ্ছে ব্যাপার। ভারত তার সম্মান বজায় রেখে চলেছে, আর যারা অনেক 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 কথা বলে এসছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, সব বেকার, সব জিরো হয়ে গেল। এখন পাকিস্তানের উচিত এইসব, দেশের মাটিতে তো হেরে গেছে, নিউজিল্যান্ডের সঙ্গে দেশের মাটিতে হেরে গেছে, ওদের উচিত এখন জিম্বাবুয়ে বা কেনিয়া টেনিয়া এখন খেলছে কিনা জানি না, ওদের সঙ্গে সিরিজ খেলা। ওনাদের একজন কর্তা বলেওছেন এই কথাটা, যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলা, জিম্বাবুয়ে ভারত এইসব টিমের সঙ্গে খেলতে যাবো না, যা অবস্থা করেছে। তবে দর্শক একটা কথা প্রতিবাদ থাকবে আজকে, খুব বাজে আমাদের ইঙ্গিতটা লেগেছে, খুব বাজে। আবরার স্পিনার গিল যখন আউট হলেন, ওনাকে যে ভঙ্গিটা দেখিয়েছেন আবরার, এর একটা প্রতিবাদ আমাদের তরফ থেকে থাকবে। আবরার এই যে দেখেছেন তো, আপনারা লক্ষ্য করেছেন তো, পাকিস্তানের উঠে যান এমন করে করে ঘাড় বাঁকিয়ে ঘাড় বাঁকাই রয়ে গেল, ঘাড় বাঁকাই রয়ে গেল, এমন ভাব দেখাচ্ছেন যেন জিতে যাবেন। তুমি বল করেছো, ভালো বল করেছো, বলটা খুব সুইং করেছিল। মানে গিল তো খুব ঠান্ডা মাথার প্লেয়ার। এই যত প্লেয়ার আছেন এখন, গিল অল্প বয়স এবং গিলের মধ্যে যে সম্ভাবনা আছে, অনেক দূর এগোবেন। যেমন বিরাট কোহলি এগিয়েছেন, সচিন এগিয়েছিলেন, আরো অনেকে এগিয়েছিলেন, গিল কিন্তু অনেক দূর এগোবেন, দেখলেই বোঝা যায়। এত ঠান্ডা মাথার প্লেয়ার, প্রতিটা বল দেখিয়ে যেভাবে খেলে যাচ্ছেন, এবং লম্বা রেসের ঘোড়া কিন্তু গিল, লম্বা রেসের ঘোড়া। অনেকে টি-20 মাত করা প্লেয়ার আছেন, লম্বা রেসের ঘোড়া হচ্ছেন গিল। এত ধৈর্য, আমি জানি না আপনারাও দেখছেন, আপনারা রেসপেক্ট করা উচিত ধারণা থাকবে। প্রত্যেক তো বলটা উনি একভাবে খেলতে চেয়েছিলেন, মানে আউট করে বলটা এখন জোর সুইং করে গেছে, জোর সুইং করে গেছে, গিয়ে ঢুকে গেছে উইকেটে। তো ঠিক আছে, বলটা ভালো হয়েছে, বলটা সুইং করেছে, ঠিক আছে, ভালো বল, ওইটা ভালো। তা বলে উঠে যান এরকম করে ইঙ্গিত, আপনারাই তো উঠে গেলেন, আউট, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আউট। তো এত অহংকার কিসের? সেটাই হ্যাঁ? অহংকার পতনের মূল। এটার প্রতিবাদ তো অবশ্যই হওয়া উচিত, এবং ওনার শাস্তি হওয়া উচিত, রাইট। ওনার শাস্তি হওয়া উচিত। এই যে ইঙ্গিত উনি করেছেন, এটা ব্যাড ইন্ডিকেশন, খুব বাজে একটা ইঙ্গিত করা। নিকাল এরকম দর্শক বলবেন, যা দেখলেন শুনলেন, আমার ছেলেও মোটামুটি বেশ ভালো এনজয় করেছে, আপনারা সে করেছেন। এবার যা যা বলার আপনারা বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে। গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। অনেক অনেক ধন্যবাদ। তো একটা কথা কি, যেটাই যাই হোক, সব দেশে কিছু মানুষ থাকে, খারাপ বলার ভালো বলার অনেক থাকে, সব ভুলে যে হচ্ছে নিজের দেশটাকে বাঁচায় রাখতে হবে। যেমন আমি আমার ক্রিকেট টিমকে অনেক ভালোবাসি, যাই হোক যে কোনো টিমের সাথে পড়ুক না কেন, আগে আমার বাংলাদেশ টিম, তারপর অন্য কিছু, তাই না? আগে কেউ যদি অনেকে আছে বাংলাদেশ পাকিস্তানের খেলা হইলে পাকিস্তানের সাপোর্ট করে বাংলাদেশে হয়েও, ভাই এটা তো ঠিক না ভাই। তুমি আগে বাংলাদেশি, আগে বাংলা টিম, মানে বাংলাদেশের টিমকে সাপোর্ট করতে হবে তোমার, রাইট? নাহলে কি, নাহলে তুমি দেশদ্রোহী হয়ে গেলে, তাই না? তো অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থেকো। বাই বাই।